প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত। আজকের আমরা ক্লাস 12 এর তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের তড়িৎ ক্ষেত্র সম্পর্কে জানব। এর আগের ক্লাসগুলোতে আমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপ এটা জেনেছিলাম। আজকে আমরা জানব তড়িৎ ক্ষেত্র কি। তড়িৎ ক্ষেত্র কি? ধরো এখানে একটি আধান রাখা হলো, Q0 আধান। সেটা ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো আধান হতে পারে। মানে আমরা Q0 ধনাত্মক না ঋণাত্মক বা আধানের প্রকৃতি নিয়ে ভাবছি না। কি হয় যেন, এখানে একটি আধান রাখলে দেখা যায় এর চারপাশে একটা এরিয়া বা অঞ্চল পাওয়া যায়, যে অঞ্চলে আরও একটি আধান যখনই আনতে চাইব কি করবে, এই আধানটি সেই অপর আধানটিকে বিকর্ষণ করবে বা আকর্ষণ করবে। প্রকৃতপক্ষে এই আধানটি Q0 আধানটি যত দূর পর্যন্ত বা ওর থেকে যত দূর পর্যন্ত অপর একটি আধানকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে, সেই জায়গাটা বা সেই অঞ্চলটিকে বলবো তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র বিষয়টি কিছুটা এরকম ভাবে আমরা প্রকাশ করতে পারি। ধরো Q0 আধান আছে, এই যে বাউন্ডারিতে দিলাম, এর মধ্যে এই অঞ্চলের মধ্যে অপর কোনো আধান আনলেই কি করে, এই Q0 আধানটি সেই আধানটিকে, অর্থাৎ ধরো এখানে একটি Q আধান আনলেই কি করবে, এই Q0 আধান Q আধানকে বিকর্ষণ বা আকর্ষণ করবে। কতদূর পর্যন্ত? এই যে বাউন্ডারিটা আছে এর মধ্যে, যেখানে এই অঞ্চলের মধ্যে যেখানে খুশি অপর আধান আনো না কেন, এ আকর্ষণ বা বিকর্ষণ করবে। সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। কিন্তু আমি যদি এই Q আধানটিকে এখানে রাখতাম, অর্থাৎ ওই যে বাউন্ডারি দিয়েছি তার বাইরে কোথাও রাখতাম, তখন দেখতে এই Q0 আধানটি একে আকর্ষণ বা বিকর্ষণ করতো না। ফলে এটা এর তড়িৎ ক্ষেত্র নয়। অর্থাৎ আমরা বলতে পারি তড়িৎ ক্ষেত্র কি? তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা এইভাবে দিতে পারি যে একটি আধান তার চারপাশের যতদূর অঞ্চল পর্যন্ত, একটি আধান তার চারপাশে যতদূর অঞ্চল পর্যন্ত কি করে, অপর একটি আধানকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, সেই অঞ্চলকে ওই আধানের তড়িৎ ক্ষেত্র বলা হয়। ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র বলা হয়। বুঝা গেল? ওই যে এরিয়াটা, ওই যে অঞ্চলটি, এটাই হলো তড়িৎ ক্ষেত্র। কি হয়, এই Q0 আধানের জন্যই তড়িৎ ক্ষেত্রটি সৃষ্টি হয়েছে, তাই না? এই Q0 আধানটি এই তড়িৎ ক্ষেত্রটি সৃষ্টি করেছে। তাই Q0 আধানটিকে কি বলা হয়? উৎস আধান। আর ওই আধানের, অর্থাৎ উৎস আধানের তড়িৎ ক্ষেত্র কত দূর আছে সেটা বোঝার জন্য আমাদের কি করতে হচ্ছে, অপর একটি আধানকে কাছাকাছি আনতে হচ্ছে, এনে দেখতে হচ্ছে এই আধানটি ওই অপর আধানটিকে, অর্থাৎ এই Q আধানটিকে আকর্ষণ করছে না বিকর্ষণ করছে, বা আকর্ষণ বিকর্ষণ আদৌ করছে কিনা। অর্থাৎ Q আধানটি দিয়ে আমরা বুঝতে পারছি যে এই জায়গাটা তড়িৎ ক্ষেত্র আছে বা নেই, বা এই Q আধানটি এখানে বসালে বুঝতে পারছি যে তড়িৎ ক্ষেত্র আছে বা নেই। অর্থাৎ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের উপস্থিতি প্রমাণ করছে Q আধানটি সাহায্যে। তাই Q আধানটিকে আমরা কি বলি? পরীক্ষক আধান। Q আধান হচ্ছে এখানে পরীক্ষক আধান, কারণ ওই আধানটি তড়িৎ ক্ষেত্র কত দূর আছে সেটা বোঝা যাচ্ছে ওই আধানটির সাহায্যে। আমরা কুলম্বের সূত্র থেকে বা গাণিতিকভাবে দেখাতে পারি কোনো একটি উৎস আধান থেকে তড়িৎ ক্ষেত্র কিন্তু এই নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বিস্তৃত নয়। এই যে আমি ছবিটা এঁকেছি, Q0 আধান এই জায়গাটায় আছে, আর তার তড়িৎ ক্ষেত্র চারিদিকে এত দূর পর্যন্ত বিস্তৃত, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বিস্তৃত এঁকেছি।
কিন্তু অঙ্ক করে বা গাণিতিকভাবে আমরা দেখাতে পারি তড়িৎ ক্ষেত্র উৎস আধান থেকে অসীম দূর পর্যন্ত বিস্তৃত। কেন? কারণ আমরা জানি, দেখো এখানে Q0 আধান আছে, এই Q আধান, এদের মধ্যেও তো আকর্ষণ বল ক্রিয়া করবে। সেই আকর্ষণ বলের মান কত হয়? কুলম্বের সূত্র অনুসারে 1/4πε0 Q0 × Q/r²। আরটি হচ্ছে দূরত্ব এদের মধ্যে, তাই তো? এবার এই দূরত্বের মান খুব বেশি হলে তখনই কি হয়? আকর্ষণ বলের মান শূন্য হবে। খুব বেশি মানে কত হতে হবে? দেখো Q0 আর Q, এটা তো Q0 হবে না, কারণ এরা আধান, এদের আধানের মান না থাকলে তো পরীক্ষক আধান বা উৎস আধানের জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টিই হবে না। এই যদি Q0 0 হয়ে যায় মানে কি তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টিই হবে না। আর Q আধানটা না থাকে, Qর মান যদি 0 হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র আছে কি না সেটা প্রমাণ করার জন্য অন্য আধান তো লাগবে। ফলে আমি বলতে পারি এই সূত্রে তখনই 0 হতে পারবে যখন আর এর মান অনেক বড়, অসীম। কারণ এই দুটো কখনোই 0 হতে পারে না। অর্থাৎ এদের মধ্যে আকর্ষণ বল কখন শূন্য হবে? যেন এই আধান দুটি যখন অসীম দূরত্বে আছে। অর্থাৎ বলতে পারি Q0 আধান থেকে Qটা অসীমে থাকলে আর এর মান ইনফিনিটি হলে তখনই এফ এর মান শূন্য হয়। তাই বলা হয় যে উৎস আধান থেকে তড়িৎ ক্ষেত্র অসীম দূর পর্যন্ত বিস্তৃত। কারণ কি বলছি? যে উৎস আধানটি যত দূর পর্যন্ত আকর্ষণ বা বিকর্ষণ করে। এখন আমি দেখতে পাচ্ছি যে অসীমে গেলে তবে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান শূন্য হয়। ফলে আমি বলতে পারি উৎস আধান থেকে তড়িৎ ক্ষেত্র অসীম দূর পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ আমরা কি বলতে পারি? দেখো গাণিতিকভাবে দেখানো যায়, কি দেখানো যায়? তড়িৎ ক্ষেত্র উৎস আধান থেকে কত দূর আছে? অসীম দূর পর্যন্ত বিস্তৃত। কিন্তু কি হয় যেন অসীম দূর পর্যন্ত তড়িৎ ক্ষেত্র হয়তো থাকে বিস্তৃত, কিন্তু এই উৎস আধান থেকে কিছু দূর যাওয়ার পর এত তড়িৎ ক্ষেত্র বা ওদের মধ্যে তড়িৎ ক্ষেত্র বলবো না, এই Q0 আধান Q আধানকে যে আকর্ষণ বা বিকর্ষণ করে সেটা এত ক্ষুদ্র হয়ে যায় যে আমরা বুঝতে পারি না। মানে বিষয়টি এমন, এই Q আধানটা এখানে একবার বসালাম, এখানে একবার বসালাম, এই প্রত্যেক বিন্দুতে বসিয়ে যাচ্ছে। ধরো এটা B বিন্দু, এটা C বিন্দু, এটা D বিন্দু, প্রত্যেক বিন্দুতে ও আকর্ষণ বা বিকর্ষণ করছে। কিন্তু এই C বা D বিন্দুর পরে গেলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এতটা কমে যায় যে আমরা বুঝতে পারি না আদৌ আকর্ষণ আছে না নেই। তাই আমরা মনে করি যে D বিন্দুর পরে ও আকর্ষণ বা বিকর্ষণ করছে না। ফলে আমরা বলি তড়িৎ ক্ষেত্র এত দূর পর্যন্ত বিস্তৃত, তারপরে নেই। কেন? আসলে আরটা তো বেড়ে যাচ্ছে, যত Q আধানটি Q0 থেকে দূরে যাচ্ছে এই দূরত্বটা বাড়ছে, ফলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান ধীরে ধীরে কমছে। একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর না আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এতটা কম হয়ে যায় আমরা ভাবি আর নেই। তাই আমরা তড়িৎ ক্ষেত্র এই সসীম দূরত্ব পর্যন্ত আঁকি, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বোঝায় তড়িৎ ক্ষেত্র আছে। কিন্তু প্রকৃতপক্ষে উৎস আধান থেকে তড়িৎ ক্ষেত্র কি হয়? অসীম দূর পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র বিষয়টি বুঝলাম। এবার বুঝবো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। প্রাবল্য বিষয়টি কি যেন? প্রাবল্য বা তীব্রতা। প্রাবল্য বা তীব্রতা বলতে বোঝায় এই যে তড়িৎ ক্ষেত্র আমরা দেখলাম, আমরা তাহলে এরপর থেকে তড়িৎ ক্ষেত্র সসীম পর্যন্ত আঁকবো, কিন্তু প্রকৃতপক্ষে তড়িৎ ক্ষেত্র অসীম দূর পর্যন্ত বিস্তৃত। এ ধরো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু A নিলাম, বা এখানে একটা বিন্দু B নিলে, যেখানে খুশি বিন্দু নয়, এখানে একটা C বিন্দু নিলে, বললাম A বিন্দুর তীব্রতা বলতে কি বোঝো? তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুর তীব্রতা। তীব্রতা মানে কি যেন? এই বিন্দুতে একটি একক আধান রাখলে, একক আধান মানে ধরো +1 কুলম আধান রাখলে, বা 1 স্ট্যাট কুলম আধানও রাখতে পারো, রাখলে কি হবে? এই উৎস আধানটিকে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে। এই যে 1 কুলম আধানকে এই উৎস আধান যত নিউটন বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে, সেটাই হবে A বিন্দুর তীব্রতা বা প্রাবল্য। দেখো আমি যদি 1 কুলম আধানকে A বিন্দুতে না রেখে B বিন্দুতে রাখতাম, তখন এই Q0 আধানটি, উৎস আধানটি ওই একই বলে আকর্ষণ বা বিকর্ষণ করতো না। আকর্ষণ বা বিকর্ষণ বলের মান পরিবর্তিত হতো।
অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের প্রতিটা বিন্দুতে তীব্রতা বা প্রাবল্য আলাদা হয়। অর্থাৎ তীব্রতা বা প্রাবল্য বিষয়টি কেমন জানো, তড়িৎ ক্ষেত্র মানে তাহলে কিছুটা এরিয়া, কিছুটা অঞ্চল, আর প্রাবল্য বলতে কি বোঝায়, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্য, কথাটি এরকম হওয়া উচিত। দেখি তাহলে আমরা এখন শিখব প্রাবল্য বা তীব্রতা। প্রাবল্য বা তীব্রতা কি, যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, এরকম ভাবে লিখতে পারি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলে, একটি একক ধনাত্মক আধান রাখলে আধানের উপর, ওই আধানের উপর, ওই মানে একক ধনাত্মক আধানের উপর, ওই আধানের উপর ক্রিয়াশীল বলকে ওই বিন্দুর তীব্রতা বা প্রাবল্য বলে। বোঝা গেল যে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে, ধরো এই বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলাম, ওই আধানের উপর, এই যে 1 কুলম আধানটির উপর যে বল ক্রিয়া করবে সেটাই হলো ওই বিন্দুর তীব্রতা। অর্থাৎ আমরা একটু বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রের প্রতিটি বিন্দুর তীব্রতা বা প্রাবল্য কিন্তু আলাদা হয়। তীব্রতা বা প্রাবল্য পৃথক পৃথক হয়। বোঝা গেল? অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর তীব্রতা বা প্রাবল্য একই নয়। এখন দেখো তীব্রতার একক কি হবে, আরেকটা কথা খেয়াল রাখবে, তীব্রতা বা প্রাবল্যের সংজ্ঞাটা দেখো, ওই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে ওই আধানের উপর ক্রিয়াশীল বলকেই, অর্থাৎ আমরা বলতে পারি তীব্রতা বা প্রাবল্য এক ধরনের বল। কেমন বল? একক আধানের উপর ক্রিয়াশীল বল। অর্থাৎ তীব্রতা লিখি, তীব্রতা বা প্রাবল্য এক প্রকার বল কিন্তু, আর বল ভেক্টর রাশি হয়, বল তো ভেক্টর রাশি, ফলে তীব্রতা ও প্রাবল্য ভেক্টর রাশি হবে। খেয়াল থাকে যেন, এক প্রকার বল। এর একক কি হবে? তীব্রতার একক হচ্ছে একক আধানের উপর। আচ্ছা, তীব্রতা বা প্রাবল্যের একক বুঝবো, কিন্তু তার আগে একটু তীব্রতার রাশিমালাটা বুঝি। তীব্রতা বা প্রাবল্যকে না আমরা ই চিহ্ন দ্বারা লিখি। এটা কি? ই হলো কিউ বাই এফ বাই কিউটাকে বলা হচ্ছে ই। সেটা আবার কি বিষয়? ধরো আমি তো একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলকে প্রাবল্য বা তীব্রতা বলবো। এবার একক ধনাত্মক আধান তো সবসময় পায় না, ওই জন্য আমরা কি করি, তড়িৎ ক্ষেত্রের যে বিন্দুতে তীব্রতা বা প্রাবল্য নির্ণয় করতে বলবে, আমরা সেই বিন্দুতে একটা কিউ মানের আধান রাখলাম। এই এ বিন্দুতে কিউ মানের আধান রাখা হলো। এখন কিউ মানের আধানের উপর কি করবে, কিউ জিরো আধান অর্থাৎ উৎস আধানটি কিউ আধানের উপর একটা বল প্রয়োগ করবে। আমি ধরলাম কিউ আধানটি অর্থাৎ কিউ জিরো আধানটি, কিউ নয়, কিউ জিরো আধানটি, উৎস আধানটি কিউ আধানের উপর এফ বল প্রয়োগ করলো, তাই তো নাকি? তাহলে কিউ আধানের উপর প্রযুক্ত বল এফ হলে একক আধানের উপর প্রযুক্ত বল কত হবে? এফ বাই কিউ। এটাকেই বলা হচ্ছে ওই বিন্দুর তীব্রতা বা প্রাবল্য। অর্থাৎ একক আধান বলে আমরা কি করছি, একক আধান রাখতে পারছি না বলে এখানে কিউ আধান রাখলাম, আর কিউ আধানের উপর এফ বল প্রযুক্ত হচ্ছে, তাহলে একক আধানের উপর কত বল প্রযুক্ত হবে? কিউ দিয়ে ভাগ করলাম। বা আরো সহজ কথায় ধরো এখানে 5 কুলম আধান রাখলে 5 কুলম আধানের উপর এফ বল প্রযুক্ত হলো। বলটা কে প্রয়োগ করলো? উৎস আধানটি। তাহলে একক আধানের উপর কত বল প্রযুক্ত হবে? কিউ বাই এই এফ বাই 5। এখানেও তাই এফ বাই কিউ লেখা হচ্ছে। অর্থাৎ ই সমান কত হচ্ছে? এফ বাই কিউ। এখানে যদি ভেক্টর হিসেবে লিখি, ই ভেক্টর সমান কত হয় যেন? এফ ভেক্টর বাই কিউ। অর্থাৎ
প্রাবল্যের অভিমুখ আর ক্রিয়াশীল বলের অভিমুখ একই দিকে হয়, বা বিপরীত ক্রমে বলতে পারি এই উৎস আধানটি কিউ আধানের উপর যেদিকে বল প্রয়োগ করবে, উৎস আধান কিউ আধানের উপর যেদিকে বল প্রয়োগ করবে প্রাবল্যের অভিমুখও সেই দিকেই হবে। বলের অভিমুখ এবং প্রাবল্যের অভিমুখ একই দিকে হয়। এর এককটা কি হবে? প্রাবল্যের অভিমুখ তাহলে বুঝে গেলাম, বলছি তো প্রাবল্য এক প্রকার বল, ফলে প্রাবল্য ভেক্টর রাশি। এর অভিমুখটা বুঝে গেলাম, আমরা এবার কি বুঝবো? এককটা কি হবে? প্রাবল্যের রাশিমালা এটা বুঝলাম, তাই তো? এটা হচ্ছে রাশিমালা। এবার আমরা একক বুঝবো। একক কি হবে দেখো, প্রাবল্যের একক, প্রাবল্য মানে কি? বল বাই আধান, অর্থাৎ এসআই পদ্ধতিতে যদি আমরা বলি বলের একক কি? নিউটন, আর আধানের একক কুলম, নিউটন প্রতি কুলম। এটাকে অনেকে বিকল্প হিসেবে ভোল্ট প্রতি মিটারও প্রকাশ করা যায়, নিউটন পার কুলম না বলে ভোল্ট পার মিটারও বলতে পারো। কি করে জানো? দেখো একটু চেঞ্জ, আচ্ছা চেঞ্জটা শেষে দেখাচ্ছি, যে নিউটন পার কুলম আর ভোল্ট পার মিটার একই রাশি সেটা বলছি, এটা এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে এককটা কি হবে? সিজিএস পদ্ধতিতে একক হবে বলের একক। বলের একক আমরা জানি কত? ডাইন। আর আধানের একক কি জানি? স্ট্যাট কুলম, ডাইন পার স্ট্যাট কুলম। এই হলো প্রাবল্যের একক সিজিএস এবং এসআই পদ্ধতিতে। প্রাবল্যের মাত্রা কি হবে? প্রাবল্য তো ভেক্টর রাশি, এর একক বুঝলাম, দিকও বুঝে গেলাম। দিক কোন দিক হয়? উৎস আধান পরীক্ষক আধানের উপর বা একক আধানের উপর যেদিকে বল প্রয়োগ করবে সেদিকেই হবে প্রাবল্যের অভিমুখ। কি বের করবো? এবার শিখবো যে মাত্রা কত হবে প্রাবল্যের। দেখো প্রাবল্য ই সমান আমরা কি জানি? এফ বাই কিউ, অর্থাৎ এফ এর মাত্রা এবং কিউর মাত্রা বসিয়ে দিলে ই এর মাত্রা আসবে। এফ এর মাত্রা কত? বলের মাত্রা, ml t মাইনাস 2 বলের মাত্রা, তাই তো? আর আধানের মাত্রা আমরা জানি কত? it। ফলে এটা সরল করলে কত আসছে দেখো, m l i টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -3। এটি হলো প্রাবল্যের মাত্রা। হলো? আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমরা প্রাবল্য কি বুঝলাম? প্রাবল্য কিন্তু একটা কথা খেয়াল রেখো, প্রাবল্য এক ধরনের বল, আর তড়িৎ ক্ষেত্রের প্রতিটি বিন্দুতে প্রাবল্যের মান আলাদা আলাদা হয়। আচ্ছা, কি বলছিলাম? হ্যাঁ, নিউটন পার কুলম আর ভোল্ট পার মিটারের এইটার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। যে সম্পর্ক নয়, যে নিউটন পার কুলম যা ভোল্ট পার মিটার ও তাই একই বিষয়। কেন? কিভাবে দেখো, আমরা দেখো নিউটন পার কুলম কে এরকম ভাবে লিখতে পারি, নিউটন ইন্টু মিটার, কুলম ইন্টু মিটার, অর্থাৎ ওপর নিচে মিটার দিয়ে গুণ করলাম, এটা আমরা করতে পারি। আচ্ছা, নিউটন বলের একক, মিটার দূরত্বের একক, বল ইন্টু সরণ কি হয়? কার্য, কাজের একক কি? কাজের একক হচ্ছে আর্ক, বা এসআই পদ্ধতিতে এটা জুল। তাহলে নিউটন ইন্টু মিটারের পরিবর্তে জুল বসালাম, এটা কুলম ইন্টু মিটার থাকলো। এখন দেখো জুল প্রতি কুলম, জুল পার কুলম মানে হয় ভোল্ট। আমরা শিখবো বিভব অধ্যায়ে জুল প্রতি কুলম বা জুল বাই কুলম মানে ভোল্ট, ওই জন্য ভোল্ট পার মিটার হয়ে গেল। অর্থাৎ প্রাবল্যের একক নিউটন পার কুলম বলতে পারো, ভোল্ট পার মিটার বলতে পারো। আর কি বুঝবো? প্রাবল্যের দিক। প্রাবল্যের দিক কোন দিকে হবে? প্রযুক্ত বলের দিকে। প্রাবল্যের দিকটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রাবল্যের দিক কোন দিকে হয়? উৎস আধান, এখানে ছবিতে উৎস আধান কোনটি? উৎস আধান ব্র্যাকেটে লিখি Q0। উৎস আধান একক ধনাত্মক আধানকে আধানের ওপর একক ধনাত্মক, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ, একবার দেখে নে। দেখতে পাচ্ছ, একক ধনাত্মক আধানের ওপর যেদিকে বল প্রয়োগ করে, ওপর যেদিকে বল প্রয়োগ করে, প্রাবল্যের অভিমুখ সেই দিকেই হয়। অর্থাৎ এই উৎস আধানটি এখানে একক আধানের ওপর বা পরীক্ষক আধানের ওপর যেদিকে বল প্রয়োগ করবে সেদিকে হবে। এখন কোন দিকে বল প্রয়োগ করবে সেটা পুরোপুরি নির্ভর করবে পরীক্ষক আধানটি কি, এই উৎস আধানটি প্রকৃতির ওপর। অর্থাৎ প্রাবল্যের অভিমুখ, এটাও বলতে পারি প্রাবল্যের অভিমুখ, দাঁড়াও লিখি এখানে,
ওর সঙ্গেই লিখে নাও, নিচে লিখলে দেখতে পাবে না, একটু উপরে রেখে দিচ্ছি। প্রাবল্যের অভিমুখ কি হয়? প্রাবল্যের অভিমুখ পরীক্ষক আধানের, পরীক্ষক নয়, কি বলা উচিত, উৎস আধান Q0, তাই তো? উৎস আধানের প্রকৃতির উপর নির্ভর করে। প্রকৃতি মানে কি জানো? প্রকৃতি মানে উৎস আধানটি ধনাত্মক না ঋণাত্মক, প্রকৃতির উপর নির্ভর করে। নির্ভর করে কেমন বিষয়টি দেখো, যদি উৎস আধান ধনাত্মক হতো, এখানে তো যে বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করব সেই বিন্দুতে আমাকে সর্বদা একক ধনাত্মক আধান রাখতে হবে। অর্থাৎ এ বিন্দুর প্রাবল্য বললে এ বিন্দুতে আমরা +1 কুলম্ব আধান রাখবো, সর্বদাই একক ধনাত্মক আধান। এখন উৎস আধানটি অর্থাৎ Q0টি যদি পজিটিভ হয়, ও কি করবে? আমরা কুলম্বের সূত্র থেকে জানি উৎস আধানটি এই আধানটিকে বিকর্ষণ করবে কোন দিকে? ওদের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর বাইরের দিকে। অর্থাৎ এদের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা এটা, এই সরলরেখা বরাবর বাইরের দিকে বল প্রয়োগ করবে। কেন? এই Q0 আধানটি 1 কুলম্ব আধানকে ঠেলে দেবে, বিকর্ষণ করবে। তো কোন দিকে? ওদের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর। ফলে আমরা বলতে পারি, দেখো উৎস আধান ধনাত্মক হলে, উৎস আধান ধনাত্মক হলে কি হয়? উৎস আধান থেকে দূরের দিকে হয়, মানে উৎস আধান বিকর্ষণ করছে কার অভিমুখ? প্রাবল্যের অভিমুখ, তাই তো? আর উৎস আধান যদি ঋণাত্মক হতো কি হতো দেখো, উৎস আধান ঋণাত্মক মানে এই আধানটি যদি নেগেটিভ হতো, ঋণাত্মক হতো, তখন এ কি করতো? এই একক ধনাত্মক আধানকে আকর্ষণ করতো নিজের দিকে। ফলে তখন বলের অভিমুখটা দেখো এদিকে হতো না, নিজের দিকেই হতো বলের অভিমুখটা। অর্থাৎ আমরা বলতে পারি, আরেকটা স্টার দিয়ে লিখি, যে উৎস আধান যদি কি হতো? উৎস আধান ঋণাত্মক হলে, না এটা ছিল কি ধনাত্মক, প্লাস লেখা থাক, এটা ঋণাত্মক। ঋণাত্মক হলে প্রাবল্যের অভিমুখ কোন দিকে হচ্ছে? প্রাবল্যের অভিমুখ উৎস আধানের দিকে হয়। বোঝা গেল? অর্থাৎ এই যে লিখছিলাম না, প্রাবল্যের অভিমুখ উৎস আধানের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে আমরা প্রাবল্য কি বুঝলাম, প্রাবল্যের একক মাত্রা, প্রাবল্যের অভিমুখ বুঝলাম। পরের ক্লাসে আমরা কয়েকটি বিশেষ ধরনের ক্ষেত্রের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করার চেষ্টা করব। যেমন বিন্দু আধানের জন্য প্রাবল্য বা তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য কেমন হয় সেটা একটু বোঝার চেষ্টা করব। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে।